ঢাকা ভাঙ্গা হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত 5। প্রাইভেট কার মাইরে দেশে ট্রাকের পিছনে যেয়ে একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। বাগেরহাটের মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। শিশু রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ, একে একে 18 জন সাক্ষী দিবেন আদালতে। 1 মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে চায় সরকার। জঙ্গল সলিমপুরে এখনো সক্রিয় 2 সন্ত্রাসী গ্রুপ, প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা না দিলেই ধরে নিয়ে নির্যাতন চালানো হয় গোপন টর্চার সেলে। একটা ঘর তুলতে গেলে 3000 টাকা 4000 টাকা চাঁদা দিতে আছে। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অনেক কিছু বলতেছে। অর্থায়নের দুশ্চিন্তা নিয়েই 9,38,000 কোটি টাকার বাজেট তৈরির প্রস্তুতি প্রায় চূড়ান্ত। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে চায় সরকার। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মরদেহ আজ নেওয়া হবে ভোলায়। দ্বিতীয় দফার জানাজা শেষে দাফন হবে পারিবারিক কবরস্থানে। ঠাকুরগাঁওয়ে 1 বছরে 2 শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চুরি, কখনো চালকের হাত পা বেঁধে কখনো বা অজ্ঞান করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চক্র। লেবাননে আগ্রাসন বন্ধে নেতানিয়াহু ও হিজবুল্লাহর সাথে ট্রাম্পের ফোনালাপ। বৈরুতে স্থল সেনা পাঠাবে না ইসরায়েল, বোমা হামলা বন্ধ করবে হিজবুল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত 2 আরোহী। ভোর 4:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিকগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে যশোর যাচ্ছিল প্রাইভেট কারটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে মালিকগ্রামে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালক সহ 4 জন ঘটনাস্থলে মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। নিহতদের সবার বাড়ি যশোরে, তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিকগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মাইরে দেশে ট্রাকের পিছনে যেয়ে একটা ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। বাগেরহাটে খান জেহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ভোর 4:30টার দিকে মাজার ঘাট থেকে 7 বছরের ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত 8:30টার দিকে দিঘির একটি ঘাটে শিশুটি গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকা স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। স্থানীয়রা জানান ফাতেমার মা একজন মানসিক প্রতিবন্ধী। মায়ের সাথে মাজারেই থাকতো ফাতেমা। বেশি ওঠার আসে 5-7 মিনিট পরে নিয়ে এখানে যখন আনা হয়েছে কুমির, তখন ওই ঘাটের থেকে ঘুরিয়ে এখানে এসে এই ঘুরিয়ে এখন বর্তমানে ওই দক্ষিণ সাইডে আছে। যে সতর্ক থাকা উচিত, যেরকম কুমিরে মানুষ লোক ধরে এরকম
নামবো না বা ভালো কি মন্দ, এটা তো সবাই বোঝে না, যে এটা তো সবাই তো দিঘির ভিতরেই নামবে। বা দেশি বিদেশি লোক যারা মাজারে আসে তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটা ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, খুবই মর্মান্তিক একটি ঘটনা, তো আপনার কাছে বর্তমান আপডেট আর কি আছে? প্রশাসনের কেউ ঘটনাস্থলে গেছেন কিনা? মারফি, আমি যদি বলি যেটি আপনি বলছিলেন, আসলে এটি হৃদয় বিদারক ঘটনা। এখানকার বাতাসটা আসলে বেশ ভারী হয়ে আছে দুইটি কারণে। সেটি হলো যে আমরা যদি দেখি যে কোনো শিশুর মৃত্যু হয়েছে, তাহলে সেই বাড়িতে আমরা দেখি যে মানুষের আহাজারি, মানুষ স্বজনদের কান্নাকাটা, কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ হলো যে সেই যার আসলে কলিজার ধন, সেই হতবাগা মা, সে জানে না যে তার সন্তানটা আসলে না ফেরার দেশে চলে গেছে। তিনি নির্বাক, তিনি আসলে জানেন কি জানেন না বা বোঝেন কি বোঝেন না, সেটি আসলে বোঝাটা বেশ খানিকটা মুশকিল। কারণ হলো তিনি মানসিক ভারসাম্যহীন। আমরা সেই মাকে দেখেছি এখানে নির্বাক বসেছিল এবং তার সন্তানের যে পোশাকটি, সেই পোশাকটি হাতে নিয়েই তিনি আসলে বসে আছেন নির্বাক। এই শিশুটি এখানেই 1 বছর যখন বয়স, তখন থেকেই এই শিশুটি এই মাজারে আসে মায়ের সঙ্গে। তখন থেকেই এই শিশুটির এখানে বেড়ে ওঠা, এখানেই তার ঘুমানো, এখানেই খাওয়া, এখানেই তার রাত্রি যাপন, এখানে এই দিঘিতেই তার গোসল। এক কথায় বলা চলে যে এটি তার আবাসস্থল, এটি তার বাড়ি, এটি তার সবকিছু। সেভাবে শিশুটি এখানে বেড়ে উঠছিল এবং এভাবেই খেলাধুলার মধ্যে মানুষের যে জীবন, সেই জীবনটি সে অতিবাহিত করছিল। ঠিক আমি এই জায়গাটা একটু দেখাতে চাই। এই ঘাটটি থেকেই, এখান থেকেই শিশুটিকে নিয়ে যায়, আর শিশুটিকে যেখান থেকে উদ্ধার করা হয় সেই জায়গাটি আমি দেখানোর জন্য একটু চেষ্টা করব। ঠিক আমার এই যে বাম দিকে এই যে ঘাটটা দেখা যাচ্ছে, একটি নৌকার মতো, ঠিক আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। এইখান থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। এটা ভোর 4:30টার দিকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। এখানের স্থানীয় যারা খাদেম আছেন তারা আসলে নিরলস চেষ্টা করেছেন। 2টি নৌকায় করে তাদের সাথে যুক্ত হয়েছিলেন ফায়ার সার্ভিস এবং বন বিভাগের একটি টিম। এছাড়া প্রশাসন, স্থানীয় যারা আছে তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই সর্বত্র এখানে চেষ্টা করেছে। এখানে আমরা দেখেছি রাত 1:30টা পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য তিনি অবস্থান করেছিলেন, জেলা প্রশাসক নিজে এখানে এসেছিলেন, পুলিশ সুপার এসেছিলেন, তারা অবস্থান করছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তা আর মৃতদেহটি ঠিক এখানে রাখা আছে। কোথায় কখন সৎকার হবে সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আমি আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সাক্ষ্য নেওয়া হবে আজ। গতকাল সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে শুনানি হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এই মামলার মোট সাক্ষী 18 জন। 1 মাসের মধ্যে বিচার শেষ করতে চায় সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানান, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বলেন 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত করার সুযোগ নেই। ঈদের ছুটি শেষে আজও ঢাকা ফিরছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে আসতে চাই। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সুমাইয়া ঐশী। ট্রেনের যাত্রীর চাপ আজকে কতটা দেখছেন? ছুটি তো শেষ, রোববারই শেষ হয়ে গেছে। মূলত কারা আজকে ঢাকায় আসছেন? যে প্রবণতা সেটা কিন্তু এখনও ওইভাবে ঢল আকারে আমরা দেখছি না, কারণ ঈদের পরদিন থেকে অনেকে এই ভিড়ভাট্টার কথা চিন্তা করে ফেরা শুরু করেছিলেন। কারণ ঈদের পরদিন থেকে আমরা বিচ্ছিন্নভাবে দেখছিলাম যে যারা বিশেষ করে চাকরি করেন বা বাচ্চা আছে বা বৃদ্ধ সদস্য আছে পরিবারে, তারা কিন্তু ঈদের মোটামুটি পরদিন থেকে ফেরা শুরু করেছিলেন। ফলে সে জায়গা থেকে চাপ কিছুটা কমেছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ফেরার চাপ এখনো মোটামুটি আকারে দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো যে প্রচণ্ড ফেরার মানুষের চাপ সেরকমটি না। তাছাড়া এখনো অনেকেই ঢাকা ছাড়ছেন কিছু সংখ্যক মানুষ। কারণ বিশেষ করে যারা
ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত, তারা এখন অনেকে ঈদের সময় অনেকে ছুটি পান না, সেই সব ছুটি ঈদের পরে কাটাতে চান। সেই সূত্র ধরেই অনেকে এখন ঢাকাও ছাড়ছেন। তবে ফেরার সংখ্যাটি বেশি, যদিও এখনো পর্যন্ত আমরা আসার পর কোনো ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়নি। সেই জায়গা থেকে আমরা দেখাতে পারতাম, যদি ট্রেন এসে থামতো সেক্ষেত্রে দেখানো যেত যে কি পরিমাণ মানুষ ঢাকায় ফিরছে। তবে এখন যে ট্রেনটি সেটি কিন্তু ছেড়ে যাবে কিছুক্ষণ পরেই। সেই ট্রেনেও কিন্তু আমরা দেখছি যে বেশ ভালো সংখ্যক মানুষ এখনও ঢাকার বাইরে যাচ্ছেন। এখন যারা আসছেন ঢাকায় ফিরছেন তারা মূলত গতকালও বা তার আগের দিনও যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যারা ঢাকায় ফিরছিলেন, তারা বলছিলেন যে যাওয়ার সময় বেশ কিছুটা ঝক্কি পোহাতে হয়েছে ভিড়ের কারণে। তবে ফেরার সময় আগে ভাগে অনেকে ফিরেছেন, ফলে সেই ঝক্কিটি পোহাতে হয়নি। আগে ভাগে ফেরার কারণে এখন ফেরার ওই ঢলটা নেই, তবে মোটামুটি আকারে এখনো মানুষ ফিরছে ঢাকায়। ঐশী, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সেই জঙ্গল সলিমপুরে এখনো বন্ধ হয়নি চাঁদাবাজি। চট্টগ্রামের ভয়ঙ্কর এই জনপদে বসবাসরতদের অভিযোগ, দুই বাহিনীর সদস্যদের এখনো সক্রিয় অবস্থান রয়েছে। চাঁদা না দিলে নিয়ে যায় গোপন টর্চার সেলে। যৌথ অভিযানের পর প্রশাসন নিয়ন্ত্রণে নিলেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা চাইলে পুলিশকে জানাতে বলছেন কর্মকর্তারা। প্রায় ৩,১০০ একর আয়তনের জঙ্গল সলিমপুর, পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, যেখানে কিছুদিন আগেও ছিল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের নিরাপদ আস্তানা। যৌথ অভিযানের পর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে বলা হলেও ভেতরের চিত্র ভিন্ন। ইয়াসিন ও রোকন সহ তাদের বাহিনী গা ঢাকা দিলেও জঙ্গল সলিমপুরে বসবাসরতদের অভিযোগ, এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি, নির্যাতন। বাহিনীর অনেকে প্রকাশ্যে ঘুরছে। ঘরবাড়ি, রাস্তা নির্মাণ সহ যে কোনো কাজে একাধিক গ্রুপকে দিতে হয় চাঁদা। কেউ কাজ করতে গেলে 2,000, 3,000 এইরকম দাবি করে। কারা এরা? আছে, পোলাপান আছে না। একটা ঘর তুলতে গেলে 3,000 টাকা, 4,000 টাকা চাঁদা নিতে আছে। বিভিন্ন অ্যাঙ্গেলে আইতে আছে, নিতে আছে, না দিলে আপনার কাজ বন্ধ। যে আইতে আর তারই সান্দা যেমন লাগে না, আমগো ভিড়ের ভেতরে ধুলুরে। আমরা গরিব মানুষ, আমগো বাবা। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অমুক অনেক কিছু বলতেছে। বসবাসরতদের দাবি, পাহাড়ে এখনও আছে বাহিনীর গোপন টর্চার সেল। চাঁদা না দিলে সেখানে নিয়ে গিয়ে চলে নির্যাতন। মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। সুদাই না দন লাগছে, বাসার কাম করে টিয়া দিই মানছে, চান্দা টিয়া দেয়। আর নাইলে মা ফলাফান নাগা ওই এইটাই দেওয়ার একটা আইসিন কুদুরা লইয়া গেছি গা, দইরা তো আবার 15,000 টিয়া দিয়া সুদাই রাখুন লাগছে। টাকা আমার ইট, সিমেন্ট, বালু, লেবার, ওদের কথা দাড়ি কমা, হাই ব্যান্ড, সেমিগুলো সবগুলো মেনে চলতে হইতেছে। না চললে ওই ওখানে রাস্তা না ছিল একটা নিয়ে রিমান্ডে দিতে ওই শিখদের মতো। প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পরও জঙ্গল সলিমপুরে কিভাবে হচ্ছে এই চাঁদাবাজি? মূল হোতাসহ দুই বাহিনীর সবাই অধরা কেন? প্রকাশ্যে বা গোপনে কেউ চাঁদাবাজি করলে ভুক্তভোগীদেরকে পুলিশের সহায়তা নিতে বললেন এই কর্মকর্তা। কেউ যদি এসে কাউকে লুকিয়ে এসে একটা ভয় দিয়ে কথা বলে যায়, আর সে যদি ভয় পেয়ে এটা দিয়ে দেয়, তাহলে তো সেটা হয়ে গেল সেই মোবাইলে কারো নাম ধরে হুমকি দিয়ে টাকা নেওয়ার মতো। যে ভয় পাচ্ছে সে দিয়ে দিচ্ছে। এইখান থেকে এ ধরনের চাঁদাবাজির সুযোগ রাখবো না। এখন আমাদের তো জানতে হবে বিষয়টা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4,000-এর বেশি সদস্য গত 9 মার্চ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। কিন্তু 24 মে মধ্যরাতে র্যাবের ক্যাম্পে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা তাদের শক্তিমত্তা জানান দেয়। এরপর 31 মে পরিদর্শনে গিয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতে এই বৃদ্ধি। অর্থায়ন নিয়ে আছে দুশ্চিন্তা, তারপরও বড় বাজেটের পথে হাঁটছে নতুন সরকার। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় হবে ঘাটতির অঙ্ক। আকার দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে প্রাপ্তির আশা করছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, আর মূল্যস্ফীতির হার 7.5%-এর মধ্যে বেঁধে রাখতে চায় সরকার। রিমন রহমানের রিপোর্ট।
মূল্যস্ফীতির অসহনীয় চাপ দীর্ঘদিন ধরেই সহ্য করছে দেশের বিপুল সংখ্যক মানুষ। আয়ের তুলনায় ব্যয়ও বেশি হচ্ছে কয়েক বছর। কর্মসংস্থানেও নেই সুখবর। এমন এক কঠিন সময় এসেছে বাজেট, আর কয়েকদিন পরই বিশাল অঙ্কের ব্যয় প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবে নতুন সরকার। প্রশ্ন হচ্ছে, বাজেটে কি মিলবে স্বস্তি? বাস্তবায়ন নিয়ে যথেষ্ট শঙ্কা থাকলেও জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে চলছে বাজেট দেবার প্রস্তুতি। ব্যয়ের অঙ্ক দাঁড়াতে পারে 9,38,000 কোটি টাকা। পরিচালন ও অন্যান্য এবং এডিপিতে রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। ব্যয় বিভাজনে লক্ষ্য করলে দেখা যায় পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। 5% মোট দেশজ উৎপাদন তথা জিডিপির শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ধারাবাহিক বৃদ্ধির মাধ্যমে নিয়ে যেতে হবে এবং তার মাধ্যমে গুণগত পরিবর্তন করতে হবে। বৈষম্য লাঘবের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত। সেই জন্যে আমরা চাচ্ছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে করার। বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি অর্থায়ন নিশ্চিত করা হবে। অন্যদিকে বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। ঋণ পুঞ্জীভূত হয়েছে এবং ঋণের বোঝা চাপিয়ে আমাদের সাধারণ মানুষকে নুজ্জ করে দিয়ে গেছে। ব্যাংক ব্যবস্থার 1/3 তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা সবসময় বলেছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ। অর্থনীতিতে যদি সবার অংশগ্রহণ থাকে তাহলেই কিন্তু ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাওয়া দরকার। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,12,000 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত খাত থেকেও নেওয়া হবে ঋণ। 3 লাখ কোটি টাকার এডিপির মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 37%। যদি আমার বাজেট ঘাটতিটা বড় হয়ে যায়, সেইটা সমস্যাকে আরো গভীর করে দেবে, আরো জটিল করে দেবে। কারণ যেহেতু সাপ্লাই সাইডের প্রবলেমটা অ্যাড্রেসড, শুধু ঘাটতি দিয়ে তো হবে না, কিন্তু বাজারে যে টাকাটা ঢুকে যায় এটা কোথাও না কোথাও দেখা দেবে। প্রবৃদ্ধি বাড়াতে সম্ভব হবে না, কারণ সাপ্লাই সাইডের প্রবলেমগুলো তো সংস্কার ছাড়া ঠিক হচ্ছে না। বাজেট বক্তব্যের শুরুতে কৃতজ্ঞ চিত্তে মুক্তিযুদ্ধে বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং স্বৈরাচার শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করবেন অর্থমন্ত্রী। প্রতি বছরই বাজেটে যে ব্যয়ের প্রস্তাব দেওয়া হয় তা অর্জন করা যায় না। এক্ষেত্রে অর্থায়নের ঘাটতি, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করা হয়। আগামী অর্থবছরের জন্যও বড় অঙ্কের বাজেট প্রস্তুত করছে অর্থ মন্ত্রণালয়, কিন্তু সেই বাজেটটি বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। তবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, নানা প্রস্তাব থাকলেও দাম বৃদ্ধি নিয়ে এখনও এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনা হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রতিমন্ত্রী ঈদে কিছু স্থানে লোডশেডিং নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার নিরুপায় ছিল। কোরবানির ঈদের ছুটিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে লোডশেডিং হয়েছে, যখন বিদ্যুতের চাহিদা ছিল মাত্র 6,000 মেগাওয়াটের মতো। প্রতিমন্ত্রী জানান, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যা হওয়ায় কিছু জায়গায় লোডশেডিং হয়েছে। ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা এতটাই কম থাকে, মানে এখানে লোডশেডিং দেওয়ার এবং করবার কোনো সুযোগ থাকে না। 5,700 মেগাওয়াট ঈদের দিন সকালবেলা চাহিদা এই পর্যায়ে নেমে এসেছিল, ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কিছু জায়গায় তো বিদ্যুৎ হয়েছে থেকেছে, সেটা তো আসলে একটা কষ্টের কারণ, আমাদের জন্য একটা অস্বস্তির কারণ যে ঈদটা তার জন্য একটু হলেও তো নিরানন্দ কাটলো। 1 মাসের মধ্যে 2 দফা জ্বালানির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন প্রতিমন্ত্রী। বলেন, বিশ্ববাজারে দাম কমলে জ্বালানির দাম আবারও সমন্বয় করা হবে। আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বাড়ে যেভাবে হয়তোবা সেভাবে কমে না, কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব।
জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও আলোচনা হচ্ছে। এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাব জমা পড়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। এ অবস্থায় শিগগিরই কি বিদ্যুতের দাম বাড়ছে? প্রতিমন্ত্রী জানান, এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রপোজাল তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিন শেষে একটা শুনানি হয়, সেই শুনানির পরিপ্রেক্ষিতে এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি এই পার্লামেন্টে, আপনারা দেখেছেন। সো হোয়াট দে আর ডুইং টিল নাও, কোনো ডিসকাশন আসলে তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত হয়নি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করতে জেলা উপজেলা পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এজন্য ডিসিদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। জনগণের দুর্ভোগটা আসলে কোথায় আছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী জেনে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভারত থেকে পুশিনের চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, অন্তত 4 বার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছে দেশটি। এটি বন্ধে দিল্লিকে ঢাকা আবারও কূটনৈতিক পত্র পাঠিয়েছে উল্লেখ করে প্রয়োজনে রাজনৈতিক যোগাযোগের কথাও জানান তিনি। বলেন, আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রোববার গভীর রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অন্তত 10 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিনের সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেনাপোলের সাদিপুর সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। সেই থেকে সীমান্তের শূন্য রেখে অবস্থান করছে সেই 10 জন। এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা ও দিনাজপুর সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা করেছে ভারত। মূলত পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকে এমন অপচেষ্টা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত ঢাকা নানা পর্যায়ে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। 3-4 বার আমি শুনেছি যে পুশিনের একটা অ্যাটেম্প্ট হয়েছে, সেখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে এবং এইটাই কন্টিনিউ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি ইতিপূর্বে পুশিনের ব্যাপারে। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। ভারতের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিবাচক কথা বলেছে যে তারা পুশিন তারা করবে না। প্যারাডাইম শিফটের কথা আমরা শুনছি যে তারা তাদের ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কীরকম হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তটা যেন ইতিবাচক হয় সেটা আমরা আশা করব, এবং যদি সেটা ইতিবাচক না হয় সেটা তো অবশ্যই আমরা তাদের সাথে পলিটিক্যাল পর্যায়ে ডিপ্লোম্যাটিক পর্যায়ে আমরা কথা বলবো। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার অবদানের কথা স্মরণ করে যে বিবৃতি দিয়েছে ভারত, তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে এটা প্যারাডাইম শিফট হিসেবে দেখি না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা সর্বজন স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সকলেই জানে। তো সেটা তো আগের থেকে হওয়া উচিত ছিল আমি মনে করি। তো ওনারা যেই স্টেটমেন্টটা দিয়েছেন সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই। উই ওয়েলকাম ইট হোল হার্টেডলি। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী সরকার। ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী, বাংলাদেশ অত্যন্ত শক্ত কন্টেন্ডার এই নির্বাচনে, অত্যন্ত ভালো অবস্থানে আমরা আছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ফেরিতে বাস ওঠানামার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে এমন নির্দেশনা সরকারের। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে 26 জনের প্রাণহানির ঘটনার পর যাত্রী নিরাপত্তায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। কিন্তু বাস্তবে কি মানা হচ্ছে সেই নির্দেশনা? যমুনা নিউজের অনুসন্ধানে দেখা গেছে নিয়ম ভেঙে আগের মতোই চলছে পারাপার। নির্দেশনা সাইনবোর্ড টাঙিয়ে যেন দায় সেরেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গত 25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে যায় একটি যাত্রীবাহী বাস। এতে 26 জনের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনার পর নতুন করে প্রশ্ন ওঠে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
2 মাস পর গেল 24 মে নতুন নির্দেশনা জারি করে বিআইডব্লিউটিসি। সিদ্ধান্ত হয় ফেরিতে বাস ওঠা বা নামার আগে শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে। কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দেখা গেল ভিন্ন চিত্র। নির্দেশনা উপেক্ষা করেই আগের মতোই বাসের ভেতরে যাত্রী রেখে চলছে পারাপার। অনেকেই নামবার চায় না, গাড়িতে পরে যাচ্ছে 25-30 জনের ভিতরে মনে করেন 20-22 জন নামছে, আরো 2-3 জন ছিল। হ্যাঁ, আমরা যাত্রীদের বললো না, আমি আসলে জানি না, এই জন্য নামছে, মানে আমি এটা আসলে সঠিক জানি না। নানা অজুহাতে বাস থেকে যাত্রীরা নামছে না বলে অভিযোগ পরিবহন চালকদের। নির্দেশনা লেখা সাইনবোর্ড ছাড়া যাত্রীদের নিয়ম মানাতে দেখা যায়নি দৃশ্যমান কড়াকড়ি কিংবা প্রচারণা। রুগী অথবা অসুস্থ, আবার দেখা গেল যে মাজর, মানে ওগুলি কেমনে নাম। সুপারভাইজার যদি বলে যে যাত্রী না নামানো ছাড়া গাড়ি উঠবে না, তাহলে অবশ্যই তারা নামবে। এটা গাড়ি স্টাফরা ওইভাবে করে না। যে দুর্ঘটনার পর এমন কঠোর নির্দেশনা, সেই স্মৃতি এখনো টাটকা যাত্রী ও স্থানীয়দের মনে। তাদের আশঙ্কা, বাস্তবায়নে কড়াকড়ি না থাকলে আবারও ঘটতে পারে এমন বড় দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে, কেবল নির্দেশনা জারি করেই কি দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ? আমরা অনুরোধ করছি, মাইকিং করছি, আমার কর্মচারীগণ হ্যান্ড মাইক ব্যবহার করে অনুরোধ করছেন। যিনি নামছেন তাকে অনুরোধ করছি বারবার নামবেন, যিনি নামতে চাচ্ছেন না তাকেও অনুরোধ করছি যে দয়া করে নামবেন। আমরা জায়গায় জায়গায় সতর্কীকরণ বার্তা সাইনবোর্ড লাগিয়েছি। পাশাপাশি প্রত্যেক ঘাটে আমাদের অফিসার এবং স্টাফ তারা ডিউটি করতেছে। যে ঘাটে ফেরি লোড হচ্ছে সেই ঘাটেই প্রত্যেক জায়গায় ওই যাত্রীকে উপরে নামিয়ে বাসকে স্টপ করে স্টপার দেওয়া আছে। এই স্টপ গেটের সামনে বাস থামিয়ে যাত্রী নামিয়ে তারপরে আমরা খালি গাড়ি ফেরত দিচ্ছি। শতভাগ যাত্রী বাস থেকে নামার পাশাপাশি পন্টুন কিংবা ফেরির রেলিংয়ে বসা ও পাশে দাঁড়ানো নিষিদ্ধ করা হয় নির্দেশনায়। সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়ার সবকটি ফেরিঘাট নজরে রেখেছিলাম আমরা, কিন্তু কোথাও নির্দেশনা শতভাগ মানতে দেখা যায়নি। ঘাটে নেই কোনো তদারকি কিংবা কঠোর মনিটরিং। এ অবস্থায় নিরাপদ নৌপথ নিশ্চিত করতে শুধু নির্দেশনায় নয়, কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার খবর জানাতে রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন? ফেরিতে যানবাহন ওঠার বিধিনিষেধ কতটা মানা হচ্ছে? মাফি, আমি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ঈদের ৬ষ্ঠ দিন। আমরা দেখেছি গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু সকাল দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে, যেখানে ভাষা সৈনিক ডাক্তার সেই ফেরিটি কিন্তু লোড হচ্ছে এবং এটা কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে যে নির্দেশনা মন্ত্রণালয় বা বিআইডব্লিউটিসি বা বিআইডব্লিউ কর্তৃপক্ষের যে নির্দেশনা যে বাস থেকে ফেরিতে ওঠার আগে যাত্রীরা বাস থেকে নেমে ফেরিতে উঠবেন, গত কয়েকদিন কিন্তু আমরা এই নির্দেশনা মানতে প্রচারণা বা নানা ধরনের ব্যবস্থা দেখলেও আজকে ঠিক আমরা লক্ষ্য করেছি বেশ কিছু বাসে কিন্তু যাত্রী সহ যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু সেই ফেরিতে ওঠা হচ্ছে। যে নির্দেশনা সেটি কিন্তু মানা হচ্ছে না। তাছাড়া এখানে ঘাটের যে তদারকির যে বিষয়টা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসলে তাদের উপস্থিতিও কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তো আমরা সকাল থেকে ঘাট এলাকায় এসে দেখেছি যে দৌলতদিয়া প্রান্তের যে সড়ক, মহাসড়ক, সেটি কিন্তু অনেকাংশেই ফাঁকা এবং কোনো যানবাহনের বাড়তি কোনো চাপ নেই। যারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছেন তারা কিন্তু সরাসরি এসে ফেরির দেখা পাচ্ছেন এবং ফেরিটা কিন্তু নির্দিষ্ট সময়ে পরপরই ছেড়ে যাচ্ছেন এবং যানবাহনের জন্য কিন্তু ফেরি অপেক্ষা করছেন। আমার পাশে কিন্তু আরেকটি ইউটিলিটি ফেরি যে হাসনাহেনা, সেই ফেরিটি কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। সেই ফেরিটিও কিন্তু যানবাহন এবং যাত্রীর অপেক্ষায় রয়েছেন এবং এই ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা ফেরিটি ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আমরা মনে করছি যে এই ফেরিটিকে যে যানবাহন আসবে সেই যানবাহনগুলোও কিন্তু এখানে দেওয়া হবে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে বাস থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার বিষয়টি কিছুটা দুর্ভোগ হলেও কিন্তু তারা সার্বিক বিষয় বা নিরাপত্তার বিষয় দিক থেকে কিন্তু তারা সেটিকে সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু আজকে যে বিষয়টি হচ্ছে আসলে যে যাত্রীদের নির্দেশনা, সেই নির্দেশনা অনেকাংশে মানা হচ্ছে না এবং যাত্রীরা যত্রতত্রভাবেই কিন্তু আমরা দেখেছি যে পন্টুনের সাইড রেলিংয়ের পাশে দাঁড়ানো বা বসা এবং গাড়িতে বসেই কিন্তু ফেরিতে ওঠা, এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। জি রুবেল, শুনছিলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চুরির ঘটনা। কখনো যাত্রী সেজে চালকের হাত পা বেঁধে, কখনো অজ্ঞান করে অথবা বাড়ির সামনে থেকে চুরি করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন
গাড়ির মালিক এবং চালকরা। ভুক্তভোগীরা বলছেন এই বিষয়ে পুলিশের তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। প্রায় 15 লাখ মানুষের আবাসস্থল ঠাকুরগাঁও জেলা। খেটে খাওয়া মানুষের পাশাপাশি অটোরিকশা ও ইজি বাইক চালিয়ে সংসারের ভর বহন করেন অনেক শিক্ষিত বেকার যুবক। সাম্প্রতিক সময়ে এসব যানবাহন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। জানান, অজ্ঞান পার্টির খপ্পরে অনেকেই হারিয়েছেন নিজের শেষ সম্বলটুকু। এছাড়া অতীতে লুণ্ঠনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের কয়েকটি ঘটনাও ঘটেছে, ফলে আতঙ্ক ছড়াচ্ছে নতুন করে। অজ্ঞাত মামলা করার পরেও এখন পর্যন্ত আমি কোনো সুরাহা পাচ্ছি না। স্প্রে মারতেছে, ট্যাবলেট দিয়ে করতেছে, পরে আমাদের এই অটোগুলা নিয়ে চলে যাচ্ছে। কিস্তি তুলে বা 20,000 টাকা ধার দেনা করে ধরেন যে একটা কষ্ট করে অটো কিনে অটো চালাচ্ছি, এই অটোটা যদি চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে আমার পরিবার চলবে কিভাবে? ভুক্তভোগীরা জানান, গত 1 বছরে 2 শতাধিক রিকশা, ইজি বাইক ও ব্যাটারি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে দেয়া হয়েছে পুলিশেও, কিন্তু বন্ধ হয়নি চুরির ঘটনা। অনেক খোঁজাখুঁজি করে সিসিটিভি দেখেও পরে চোরটাকে সমস্যা করলাম, নিয়ে আসে পুলিশের হাতে দিলাম। পুলিশও এখন উদ্ধার করতে পারতেছে না গাড়ি। অনেক ঋণ মাহাজন করে গাড়িটা নিছি, এখনো আমার লোন শোধ হয়নি। আমি কিভাবে লোন শোধ করব? আমি চোর ধরে পুলিশের হাতে দেওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত নিচ্ছে না। শ্রমিক নেতাদের দাবি, অন্য জেলা থেকে চোর এসে অটোরিকশা চুরির পর আরেক জেলায় নিয়ে বিক্রি করে দেয়, যার নেপথ্যে রয়েছে শক্তিশালী চক্র। প্রতিদিনই 2-1টা করে গাড়ি চুরি হয়, প্রত্যেক দিন, মাসে না। অথচ এই গাড়িগুলো চুরি হয় প্রশাসনের মাধ্যমে এই পর্যন্ত আমরা একটা গাড়িও উদ্ধার পাইনি। জিডিও করা হয় কিন্তু ওগুলো ওইভাবে পড়ে থাকে, এটার কোনো আমরা কিছুই পাই না, যে তারা কি করতেছে না করতেছে কোনো খবর পাই না। তবে পুলিশের এই কর্মকর্তার দাবি, শ্রমিকদের করা অভিযোগ সত্য নয়। চুরির অভিযোগ পেলে মামলা নেওয়া হচ্ছে, গাড়ি উদ্ধারেও চলমান রয়েছে কার্যক্রম। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে সিসি ক্যামেরা। অটো চার্জার বা ব্যাটারি চালিত অটোরিকশা সংক্রান্ত যে অভিযোগগুলো পাই আমরা সাধারণত মামলা নিয়ে থাকি। আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং এটা যে আশঙ্কাজনক হারে বেড়েছে আপনি যেটা বললেন সেই রকম পর্যায়ে যায় নাই। এটা যেগুলো অভিযোগ আমরা বিচ্ছিন্নভাবে পাই আমরা সেক্ষেত্রে মামলা গ্রহণ করি এবং এগুলো আমরা উদ্ধার করি। জেলা পুলিশের তথ্য মতে গত 1 বছরে জেলায় 5টি অটোরিকশা ও ইজি বাইক চুরির ঘটনায় মামলা হয়েছে। পরবর্তীতে উদ্ধারও হয় ইজি বাইকগুলো। গ্রেফতার করা হয় 11 জনকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জনবলের অভাবে 5 বছর পরেও চালু হয়নি 10 শয্যার আইসিইউ ইউনিট। এতে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। দ্রুতই সমস্যা সমাধান করে আইসিইউ ইউনিট চালু করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিরাজগঞ্জের 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল জেলার 32 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এটি। 2014 সালে 882 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় হাসপাতালটি। পুরোদমে সেবা কার্যক্রম শুরু হয় 2021 সালে। তবে 5 বছর পেরোলেও এখনও চালু হয়নি 10 শয্যার আইসিইউ ইউনিট। ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের। সিরাজগঞ্জ মেডিকেল একটি পূর্ণাঙ্গ মেডিকেল। আসলে পূর্ণাঙ্গ মেডিকেল বলতে যেটা বোঝায় সেখানে আইসিইউ, ইসিইউ বিভিন্ন বিষয়ে সবকিছু থাকা দরকার। আইসিইউ না থাকলে তো অনেক সমস্যা হয়। একটা রোগী মনে করেন বেশি সিরিয়াস হয়ে গেল, তাকে তো আইসিইউতে নেওয়া প্রয়োজন। স্বজনরা জানান, আইসিইউ না থাকায় মুমূর্ষ রোগীদের জরুরি চিকিৎসা নিতে অন্য জেলায় স্থানান্তর করতে হচ্ছে। এতে বাড়ছে সংকটাপন্ন রোগীদের মৃত্যু ঝুঁকি। আইসিইউতে কোনো সেবা পাচ্ছি না। আমরা দূর দূরান্ত থেকে আসলে পারে দেখা যায় যে এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে গেলে পারে বলে যে আমাদের আইসিইউ বন্ধ আছে। তারা দেখা যায় এখান থেকে রিপার্ট করে দেয় সেই ঢাকা, বগুড়াতে এবং বিভিন্ন জায়গায়, ইনাদপুর। সাধারণ মানুষ অনেক ক্ষতি, মানে সব দিক দিয়ে তারা প্রেশারে হচ্ছে আর কি। হাসপাতালের উপসহকারী পরিচালক জানান, প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাবে এখনও আইসিইউ চালু করা সম্ভব হয়নি। এসব বিষয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
জনবলের জন্য এটা আমরা চালু করতে পারি নাই। আমরা মন্ত্রণালয়ে মন্ত্রী দপ্তরে যোগাযোগ করেছি, চিঠি দেওয়া হয়েছে, তো পর্যাপ্ত জনবল পেলেই আমরা এটা চালু করতে পারবো। দ্রুত পদক্ষেপ না নিলে আধুনিক এই হাসপাতাল শুধু নামেই সীমাবদ্ধ থাকবে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মৌজায় 1984 সালের জরিপের ভুলের খেসারত গুনছেন শত শত ভূমির মালিক। ব্যক্তি মালিকানাধীন জমি সরকারের নামে, আবার সরকারি জমি ব্যক্তি নামে রেকর্ড হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ভূমি রেকর্ড সংশোধনের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও মিলছে না সুরাহা। একজনের জমি আরেকজনের নামে, ব্যক্তি মালিকানাধীন জমি সরকারের নামে, আবার সরকারি জমি ব্যক্তির নামে রেকর্ড। 1984 সালে বিআরএস জরিপে এমন ভুলের কারণে দীর্ঘ 42 বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মৌজার শত শত পরিবার। ভূমি মালিকদের অভিযোগ, সে সময় জরিপকারীরা নানা সুযোগ সুবিধার বিনিময়ে সরকারি জমি অনেকের নামে রেকর্ড করে দেয়, আর তা সমন্বয় করতে গিয়ে সাধারণ মানুষের জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। ফলে বাপদাদার সম্পত্তির মালিকানা প্রমাণে বছরের পর বছর আদালত, ভূমি অফিস ও বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে তাদের। ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে কি, এর জমি ওর নামে রেকর্ড হয়ে গেছে আর ওর জমি ওর নামে রেকর্ড হয়ে গেছে। সাবেক জেলা প্রশাসক বকরিসুর রহমানের কাছে আমরা যখন আবেদন করলাম, আবেদনের প্রেক্ষিতে এই জরিপটা আসছে, কিন্তু এই জরিপে আবারও সেই যে ভুল বিআরএস হয়েছে, এই ভুল বিআরএস এর ভিত্তিতে আবার বিডিএস পরিচালিত হচ্ছে। যাদের আমাদের মূল ভিটা বাড়ি, আমাদের সব এক নং খাস করতে হবে। আমাদের সিএস রেকর্ড আছে, আরএস রেকর্ড আছে, এসএ রেকর্ড আছে, আমাদের জমি খাস, আর অরিজিনালি নদী গর্ভের জমি সব বিআরএস। ভূমি জটিলতায় কেউ জমি বিক্রি করতে পারছেন না, আবার কেউ ব্যাংক ঋণও পাচ্ছেন না। নতুন করে জরিপ শুরু হলেও দুর্ভোগ কমার বদলে আরো হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। আমরা বেচা বিক্রি করতে পারতেছি না, দাখলা কাটতে পারতেছি না, আর্থিকভাবে আমরা অত্যন্ত দরিদ্র। বিআরএস এর যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধান করে বিআরএস রেকর্ডের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হই। এলাকাবাসীর অভিযোগের সত্যতা স্বীকার করেছেন প্রশাসনও। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘোষেরচর মৌজার জরিপে জটিলতা রয়েছে, তবে যাচাই বাছাই শেষে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করতে কাজ চলছে। আমাদের পক্ষ থেকে যে জরিপের পক্ষ থেকে যে কর্মকর্তা বা কর্মচারীগুলো কাজ করেছেন, ওনারা তৈরি করেছেন। এখন স্যার আমাদের কাছে একটা সুযোগ আসছে যে অতীতের যে ভুলটি ছিল, ভুলটি সংশোধন করার। যে জরিপটা আমরা ফলো করবো সেই জরিপটাতে তো সমস্যা, তাহলে আমার এক্সিস্টিং যে ইনস্ট্রাকশন আছে, আমার এই ইনস্ট্রাকশনটাকে কি করতে হবে, চেঞ্জ করে আনতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হলেও দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠন ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। এর আগে তার মরদেহ নেওয়া হবে ভোলায়। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। এরপর মাগরিবের নামাজ শেষে ধানমন্ডির তাকওয়া মসজিদে হয় তার প্রথম জানাজা। এ সময় রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। 60-এর দশকের ছাত্র রাজনীতিতে উত্থান। 1967 থেকে 69 সাল পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি। 69-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তোফায়েল আহমেদ। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদার আসনে আসীন হয়েছে। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসাবে। তোফায়েল আহমেদ সবশেষ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বেলা 3টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকেলে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে। সেখানেই তাকে গোসল করানো হয়। সেখানে রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ তাকে শেষবার দেখার চেষ্টা করেন। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীন দেশের নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন, তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা
জানো তো সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যেতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। বাদ মাগরিব তাকুয়া মসজিদে অনুষ্ঠিত হয় তোফায়েল আহমেদের জানাজার নামাজ। এতে অংশ নেন অসংখ্য মানুষ। আত্মার শান্তি কামনা করি এবং তিনি বাংলাদেশ যতদিন আছে তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে। দেশের ক্রান্তি লগ্নে তোফায়েল ভাইদের মতন লোক অযত্নে অবহেলায় তারা চলে গেছে। তাকে দাফন করার আগে তাকে গার্ড অব অনার যাতে দেওয়া হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধি করা হয়। আজকের প্রেক্ষাপটে তো অনেক ধরনের কথা হয়, আমি সেগুলো বলবো না। আমি শুধু বলবো যে তোফায়েলের আত্মার শান্তি কামনা করছি। জানাজা শেষে তার মরদেহ হিমঘরে রাখা হয়। মঙ্গলবার নেওয়া হবে নিজ নির্বাচনী এলাকা ভোলায়। সেখানে জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। লেবাননে তেল আবিবের তীব্র হামলা ঘিরে ইরানের হুমকির পর উত্তেজনা কমাতে তৎপর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর সাথে ফোন আলাপ করেছেন ট্রাম্প। জানান ইসরায়েলকে লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে স্থলসেনা না পাঠাতে রাজি করেছেন ট্রাম্প। একই সঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এই কথা জানান ট্রাম্প। এর আগে লেবানন ও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি দেয় তেহরান। জানায় তেল আবিব রেড লাইন অতিক্রম করলে তা নতুন ফ্রন্টে সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাবে এবং হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানে যাবে তেহরান। ওই সতর্ক বার্তার পরে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। সীমানা নিয়ে ভারত নেপালের পুরনো বিতর্ক উস্কে দিয়ে ফের আলোচনায় নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সম্প্রতি দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল কালাপানি, লিপুলেখ পাস এবং লিম্পিয়াধুরাতে ভারত দখল ও অনুপ্রবেশ নিয়ে কথা বলেন তিনি। জানান দীর্ঘদিনের বিরোধ মেটাতে নয়াদিল্লির কাছে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে কাঠমান্ডু, যার জবাবও দিয়েছে ভারত। আবারও আলোচনায় জেনজি আন্দোলনের মধ্য দিয়ে মসনদে বসা নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এ দফায় উস্কে দিয়েছেন শতাব্দী পুরনো ভারত নেপাল সীমান্ত বিরোধ। ঘটনার সূত্রপাত নেপাল, চীন ও ভারত সীমান্তের কেন্দ্রবিন্দু হিমালয়ের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরাকে ঘিরে। রোববার পার্লামেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন্দ্র শাহ জানান, সম্প্রতি নেপালের ভূখণ্ডে ভারতের দখল ও অনুপ্রবেশের বিষয়টি নজরে এনেছে প্রশাসন। জানিয়ে আলোচনায় বসতে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে পাঠানো হয়েছে একটি কূটনৈতিক চিঠি। এরই মাঝে যার জবাব এসেছে ভারতের কাছ থেকেও। ভারতের পাশাপাশি বিরোধ মেটাতে চীন ও যুক্তরাজ্যের সাথেও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সংবেদনশীল এলাকাটিকে নিয়ে চলতে থাকা দীর্ঘ ত্রিদেশীয় দ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে একটি বিবৃতি প্রকাশ করেছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, আঞ্চলিক কিংবা রাষ্ট্রীয় কোনো মালিকানা নয়, বরং সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অনুপ্রবেশের বিষয়টি ইঙ্গিত করেছেন বলেন্দ্র শাহ। সম্প্রতি প্রধানমন্ত্রী হওয়ার পর আমি একটি বিষয় জানতে পেরেছি যা আপনারা শুনলেও অবাক হবেন। ভারত নেপাল সীমান্তের নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে বেশ জোরদার কিছু মতবিরোধ রয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন দুদেশই। আমরা আলোচনা, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। মূলত 1816 সালের অ্যাংলো নেপাল যুদ্ধ বা গোর্খা যুদ্ধ পরবর্তী সুগাউলি চুক্তির ভিত্তিতে দুদেশের সীমান্তবর্তী মহাকালী নদীকে নির্ধারণ করা হয়েছিল নেপালের পশ্চিম সীমানা হিসেবে। কিন্তু সে সময় নদীটির উৎস স্পষ্টভাবে উল্লেখ না করায় দ্বিমতে জড়ায় নয়াদিল্লি, কাঠমান্ডু। তবে চুক্তি পরবর্তী সময়ে বারবার মানচিত্রে পরিবর্তন আনে ব্রিটিশ ঔপনিবেশিকরা। ওই অঞ্চলে ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকায় মহাকালীর উৎস হিসেবে নির্ধারণ করা হয় কালাপানির ঝর্ণাকে। 1947 সালের পর উত্তরাধিকার সূত্রে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পায় ভারত।
এরপর ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে চীন তিব্বতের নিয়ন্ত্রণ নিয়ে নিলে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অঞ্চলটি। তিব্বতের সীমানা ঘেরা হওয়ায় লিপুলেখ পাসের নিরাপত্তা জোরদার করে ভারত। মূলত সীমান্তে নজরদারি, রসদ সরবরাহ, যে কোনো অতর্কিত হামলা সম্পর্কে আগাম সতর্কবার্তা পাওয়ার জন্য ওই এলাকাগুলোর দখল নিয়েছে ভারত। পাশাপাশি বিনিয়োগ করেছে অঞ্চলগুলোর বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পেও। তিব্বতে ভ্রমণকারী তীর্থযাত্রীদেরও অন্যতম প্রধান রুট এটি। অন্যদিকে ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে এই অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে নেপাল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।